এসএসসি পরীক্ষার পর আমি আর মা রাতের গাড়িতে ঢাকায় যাচ্ছিলাম। গাড়িতে উঠে আমরা খানিকটা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে নিজেদেরকে আবিষ্কার করলাম রাস্তায়। মানে আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানকার স্থানীয় লোকজন আমাদেরকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর আমাদের ট্রিটমেন্ট হয় এবং আমি আর মা দুজনেই আমাদের একটি করে পা হারিয়ে ফেলি। এরপরে আমরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসি। বাড়িতে আসার পর এভাবেই আমাদের দিন কাটছিল। এভাবে করতে করতে আমি এইচএসসি পাশ করি। এরপরে পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক হয়। পঙ্গু ছিলাম, আমার এই অবস্থা, সেহেতু খুব স্বাভাবিকভাবেই ছেলেদের পক্ষ থেকে কিছু কন্ডিশন থাকবে। তো আমার হাজব্যান্ডের কন্ডিশন ছিল তার পড়াশোনার যাবতীয় খরচ আমার বাবা মাকে বহন করতে হবে। আমার বাবা মা তাতে রাজি হলো। বিয়ের পর আমার হাজব্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় প্রাইভেটভাবে। পড়াশোনা করছিল আমাদের বাড়িতে থেকেই। তো যেহেতু প্রাইভেটভাবে সে ভর্তি হয়েছিল, সেহেতু তার পড়াশোনার খরচ অনেক ছিল। এক এক করে 4টা সেমিস্টার আমার হাজব্যান্ডের পড়াশোনার খরচ আমার বাবা মাই বহন করেছিল। এরপরে আমার বাবার আর্থিক কিছু সংকট দেখা দেয়, যাতে করে আমার বাবার পক্ষে তার পড়াশোনার খরচ চালানো আর সম্ভবই হচ্ছিল না। এদিকে আমরা আরও একটা বিপদে পড়েছিলাম। আমরা বেবি নেওয়ার ট্রাই করতেছিলাম, বাট কোনোভাবেই বেবি হচ্ছিল না। অনেক ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাদেরকে জানালো টেস্ট টিউব বেবি নিতে। আমার হাজব্যান্ডকে বিষয়টা বলার পর সে রাজি হলো। আমরা টেস্ট টিউব বেবি নেওয়ার জন্য ইন্ডিয়া যাব, সেই জন্য পাসপোর্ট করতে দিলাম আমি এবং আমার হাজব্যান্ড। এটা যেহেতু লং প্রসেস, সেহেতু বাবা বলল আমার হাজব্যান্ড তো বসেই আছে, তাকে পড়াশোনা করাতে পারলেন না। তাই আমার বাবা আমার হাজব্যান্ডকে কিছু টাকা দিয়ে বলল যে এই টাকা দিয়ে তুমি বিজনেস করো। তো আমার হাজব্যান্ড সেই টাকা নিয়ে খুব ভালোভাবেই একটা বিজনেস শুরু করেছিলেন, আর তার বিজনেসটা খুব ভালোভাবেই যাচ্ছিল। হঠাৎ করে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ে, তার কঠিন একটা রোগ হয়। আমার হাজব্যান্ডের চিকিৎসা বাংলাদেশে নেই। আমরা ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। আমার পরিবারের লোকজন এবং আমার হাজব্যান্ডের পরিবারের লোকজন বলাবলি করছিল, যেহেতু ওদের পাসপোর্ট করাই আছে, সেহেতু আমার হাজব্যান্ড যেন আগে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসে। এরপরে আমার হাজব্যান্ড ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়া চলে যাওয়ার 3 মাস পরও আমার সাথে সে খুব ভালো মতোই যোগাযোগ করতেছিল। হঠাৎ করে সে আমার সাথে টোটালি যোগাযোগ অফ করে দেয়। আমি তো ভীষণ চিন্তিত যে আমার হাজব্যান্ডের কী হলো। আমি কোনো দিশা না পেয়ে আমি আমার শ্বশুরবাড়িতে কল দিলাম। তারা আমাকে জানালো আমার হাজব্যান্ড তাদের সাথে রেগুলার যোগাযোগ করে এবং তারা আমাকে ডিরেক্ট বলে দিল তারা তাদের ছেলেকে বিয়ে করাবে। আমি বললাম এটা কেমন কথা, বিয়ের এত বছর পর আপনারা এগুলো কি বলতেছেন? তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বলা হলো, হ্যাঁ, আমরা আমাদের ছেলেকে বিয়ে করাবো, তুমি থাকলে থাকো আর না থাকলে যাও। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। এরপর গোপন সূত্রে জানতে পারলাম আমার হাজব্যান্ড দেশে ফিরেছে। আমি কাউকে কিছু না জানিয়ে শ্বশুরবাড়িতে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আমাকে কেউ ঢুকতে দিচ্ছিল না। আমি আবারও আমার বাবার বাড়িতে চলে আসলাম এবং আমি আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। আমার হাজব্যান্ড আমাকে জানালো আমার বাবার বাড়ির মানুষজনকে নিয়ে, মানে পারিবারিকভাবে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে। আমি আমার পরিবার নিয়ে আবারও শ্বশুরবাড়িতে গেলাম। তখন সবাই পারিবারিকভাবে বসে বলল যে আমাদেরকে ডিভোর্স করাবে, যেহেতু আমার বাচ্চা হচ্ছিল না। তারা টেস্ট টিউব বেবি কোনোভাবেই নিবে না, কারণ তারা যেহেতু গ্রামের মানুষজন, তারা ভাবে যে টেস্ট টিউব বেবি নিলে সেইটা তাদের ছেলের বাচ্চা হবে না। আবার আমি পঙ্গু, আমার বাচ্চাও হবে পঙ্গু। সবার মধ্যে এই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। মানে আমি তো জন্ম থেকে পঙ্গু হয়েছিলাম না। তো এভাবেই তারা আমাদের সাথে তর্ক বিতর্ক করছিল। একটা সময় পর আমাদের সাথে তারা এতটাই খারাপ ব্যবহার করছিল যে তারা পারলে আমাদেরকে তখন মারে। তারা বলল যে বিয়েতে একটা কন্ডিশন ছিল, আমার হাজব্যান্ডকে পড়াশোনা করাবে আমার বাবা, কিন্তু আমার বাবা শেষ পর্যন্ত পড়াশোনাটাও করায়নি। তো তারা কোনোভাবেই এখন আর বিয়েটা রাখবে না। যাই হোক, এভাবেই তর্ক বিতর্ক হচ্ছিল। তর্কের মাঝে তারা হঠাৎ করে বলে উঠল যে ঠিক আছে, তাদেরকে 50 লাখ টাকা দিতে হবে বিজনেসের জন্য, তাহলে তারা এই বিয়েটা রাখবে। এটা আমাদের পক্ষে মানা আসলে তখন সম্ভব ছিল না। এরপরে আমি সেখানকার স্থানীয় চেয়ারম্যানের কাছে গেলাম, বিষয়টা সব খুলে বললাম। দেন চেয়ারম্যান আমার পরিবারকে এবং আমার হাজব্যান্ডের পরিবারকে একসাথে ডাকলো। আমরা সবাই ডেকে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে চেয়ারম্যান জানালো মেয়েটার যেহেতু এই অবস্থা আর এত বছর সংসার করেছে, সেহেতু মেয়েটাকে একটু সময় দাও, 6টা মাস সময় দাও। কিন্তু তারা ডিরেক্ট জানিয়েছে তারা আর কোনো সময় দিবে না, তারা তাদের ছেলেকে পারলে এখনই বিয়ে করাবে। এর কিছুদিনের মধ্যেই তারা তাদের ছেলেকে বিয়ে করালো। তো এরপরে আমি আর আসলে ঠিক থাকতে পারলাম না। আমার মনে হইলো যে মামলা করা উচিত। আমি মামলা করলাম। কিন্তু আইন তো আর আমার নিয়মে চলবে না, আইন আইনের নিয়মে চলবে। মামলার পর তারা একদিন কোর্টে হাজির হয়েছিল। আমার হাজব্যান্ডের নামে ওয়ারেন্ট হয়েছিল, কিন্তু সে এখন জামিনে আছে। আর সে কোর্টে গিয়ে বলে যে আমাকে তারা নিতে চায়। কিন্তু তার বউ ডিরেক্ট জানিয়ে দিয়েছে আমার একটা পা তো নেই। আমি যদি ওই বাসায় যাই তাহলে আমার আরও একটা পা তারা ভেঙে দিবে। বলেন আমি কোন সাহসে লাইফ রিস্ক নিয়ে কিভাবে ওখানে যেয়ে সংসার করব? আমি ঠিক এভাবেই দিন কাটাচ্ছি, আমার দিনগুলো এভাবেই যাচ্ছে। তো এখন আপনারাই বলেন আমার কি করা উচিত? একটা মেয়ের লাইফ স্টোরি আজকে শুনলাম।
ভীষণ খারাপ লাগলো। এটার এখন কি করা উচিত? শুধুমাত্র সে পা হারিয়েছে একটা অ্যাক্সিডেন্টে, আর হচ্ছে যে মা হতে পারতেছে না। এর জন্য তার কত বড় একটা পানিশমেন্ট পেতে হচ্ছে জীবনে। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।